সুস্পষ্ট। আমরা আমরা আসলে চাচ্ছি না যে কোটাটা একেবারে বাতিল হয়ে যায়, কারণ সেটা যদি বাতিল হয়ে যায় তখন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ সংবিধানে 28-4 স্পষ্ট করে বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কোনো সুবিধা দিতে সংবিধান কোনোভাবেই নিবৃত্ত করবে না। তাহলে সেটা পিছিয়ে পড়া গোষ্ঠীর অধিকার। সেই সাথে সংবিধানের 27-এ আমাদের অধিকারের কথা বলা আছে, সুযোগের সমতা। সেই জন্য আমরা 18 পরিবর্তনও চাচ্ছি না এবং কোটা বাতিল হোক সেটাও চাচ্ছি না। একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে সংসদ থেকে আইন পাশ করার মাধ্যমে আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করা হোক, আমরা এটাই চাচ্ছি। আর এই দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ। যৌক্তিক দাবি বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের কাছ থেকে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। সেটা হচ্ছে প্রথমত হলো কোটা কাদের জন্য থাকবে? কোটা থাকবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, সেটা যেই হোক না কেন। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যাটা অবশ্য এখন আমি বললে অনেক কিছু হয়ে যাবে, আপনারা জানেন পিছিয়ে পড়া কারা। আচ্ছা, তার সাথে সাথে কত পার্সেন্ট থাকবে? এখন আমাদের দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তো আর সবাই না। মোটামুটি আমরা জানি যে আমাদের 98%, এটা আমি কোনো স্ট্যাটিস্টিক বলতেছি না, জাস্ট মৌখিক একটা কথা প্রচলিত আছে যে যারা কোটা সুবিধাটা পাচ্ছে তাদের পার্সেন্টেজ আর সাধারণ মানুষের পার্সেন্টেজ সেটা খুবই 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 আকাশ পাতাল ব্যবধান। সেটা বলা যায় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আমরা যারা সাধারণ আছি তাদের আনুপাতিক হারে কোটাটা সংস্কার করা। আর সেই অনুপাতে যদি সংস্কার করা হয় তাহলে আমি মনে করি 5%-এর বেশি কোটা রাখা কোনো যৌক্তিক না। আশা করছি যৌক্তিক দাবি বলতে কত পার্সেন্ট এবং কাদের জন্য সেটা সুস্পষ্ট। পুলিশের সংঘর্ষ আজকের না, সেটা 52-তে হয়েছে, তারপর 71-এ হয়েছে, 18-তেও কিন্তু হয়েছে, হ্যাঁ 62-তে হয়েছে, 18-তেও কিন্তু হয়েছে। এত দূর যাওয়ার দরকার নাই, 18-ই হয়েছে, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। ইভেন আজকের আন্দোলনে বিভিন্ন ক্যাম্পাসে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এখন একটা ব্যাপার আমরা সুস্পষ্ট দেখতে পাই যে যারা পুলিশ থাকে তাদের চেহারায় মলিন একটা ছাপ থাকে। এখন পুলিশের সাথে তো আমাদের কোনো সংঘর্ষ না। আমাদের কাজ হচ্ছে উচ্চ মহল, যারা ডিসিশন মেকার, তাদের কাছে একটা বার্তা পৌঁছানো। আর সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি শুধুমাত্র ঘরে বসে থাকলেই হবে? সেই বার্তাটা যাবে না, আমাদের মাঠে নামতে হবে। আর মাঠে নামার পরে আমাদের শুধু পুলিশ না, আমাদেরকে যদি সেনাবাহিনী দিয়েও আক্রমণ করা হয় আমরা পিছু পা হব। এগুলো মানে যে আমাদের সময় নেওয়ার যে কথা, এগুলো ডিলেমা জাস্ট। এগুলো বলে আমাদের যে এখন আন্দোলনের যে স্পিরিট, ওই স্পিরিটকে নষ্ট করে দেওয়ার জন্য এসব ডিলেমা তারা করছেন। কারণ আমরা যখন 2018 সালে যখন আন্দোলন করেছিলাম তখন কিন্তু কোটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছিল। যদিও আমরা সম্পূর্ণভাবে কোটা বাতিল চাইনি, আমরা চেয়েছিলাম যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন যারা আমাদের পাহাড়ের আদিবাসী যারা আছেন তাদেরকে কোটা দিতে পারে, এবং সেটা সর্বোচ্চ কত হতে পারে 5%, এবং কোটা হবে একই পরিবারে যদি কেউ ব্যবহার করে সেটি সর্বোচ্চ একজন, যেগুলো উন্নত দেশগুলোতে ব্যবহার হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। খুবই নগণ্য একটা জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠীকে 30% একটা অংশ, যাদেরকে 30%-এর মতো বিশাল হিউজ অ্যামাউন্ট একটা কোটা দেওয়া হচ্ছে, যেটা পুরোপুরি অযৌক্তিক। এবং মুক্তিযুদ্ধের যে চেতনা তারা বলছেন, সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ বিরোধী। কারণ মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না যে এরকমভাবে মুক্তিযুদ্ধের সন্তানেরা নাতি পর্যন্ত যাবে যারা কোটা পাবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য অবস্থা বিরাজ করবে। আমরা পাকিস্তানে সবসময় শোষিত হয়েছি, সেই শোষণের বিরুদ্ধে আমরা 52 সালে লড়াই করেছি, আমরা 54-তে লড়াই করেছি, আমরা 62-র আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরশাসক এবং সাম্প্রতিককালে 1/11 বা 2018 সালে কোটা আন্দোলন, আমরা ছাত্র সমাজ সবসময় এই বুকের তাজা রক্ত দিয়েছি এই দেশের সাধারণ মানুষের জন্য, আমাদের সাধারণ মানুষের অধিকারের জন্য। এবং এই অধিকারের জন্য আমরা যখনই আন্দোলনে নামি তখনই আমাদের আন্দোলনের যে স্পিরিট, এই স্পিরিটকে ধ্বংস করে দেওয়ার জন্যই মূলত তারা এইভাবে ডিলেমা সৃষ্টি করার চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী 2018 সালে যেভাবে তার প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে তিনি খুবই তাড়াতাড়িভাবে সংসদে দাঁড়িয়ে যেভাবে কোটা বাতিল করতে পেরেছিলেন, এবং আমাদের দেশে আমরা এখন জানি যে আমাদের সব কিছুর মূলে এখন শুধু প্রধানমন্ত্রীর উপরে বিচারপতি কেউ থাকতে পারে না। আমাদের যে শাসনতান্ত্রিক ব্যাপার, যে আইন বিভাগ, শাসন বিভাগ আলাদা থাকবে, এই ব্যাপারের যে আইন ছিল এটা এখন আর এইভাবে প্র্যাকটিক্যালি কার্যকর না। তাই প্রধানমন্ত্রী চাইলেই
আমাদের এই অধিকার, আমাদের এই দাবি পূরণ করতে পারেন। কোনো ডিলেমা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। না না, আমরা ছাত্র সমাজ কখনোই কোনো চাপ অনুভব করি না। ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই কোনো প্রকার চাপ অনুভব করে না। বাংলাদেশের ছাত্র সমাজ সাহসী বীরের সন্তান। সেই বীরের সন্তানেরা আমরা যে ছাত্র সমাজ, আমরা সবসময় অকুতভয়, রাজপথ আমাদের ঠিকানা। এই রাজপথে বাংলাদেশের ছাত্র সমাজ সেই ঐতিহাসিক কাল থেকে, সেটা ব্রিটিশ শাসন হোক, পাকিস্তান শাসন হোক, কিংবা এই বাংলাদেশের স্বৈর শাসক বলেন কিংবা সেনা শাসন বলেন, কখনোই ছাত্র সমাজ ভয় পায় না। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের অধিকারের জন্য সব সময় যা যা করা দরকার, আমরা তো বললামই, আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি ওই অধিকারের জন্য, আমাদের জন্য। এটা শুধু আমাদের জন্য না, আমরা এই জেনারেশনের জন্য। আমরা চাই, আমি ফিলোসফি স্টুডেন্ট, আমরা ফিলোসফিতে পড়েছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু দায়িত্ব থাকে, যেমন আমাদের গাছ লাগাতে হবে, নানান কিছু থাকে, কিছু দায়িত্ব থাকে। তো এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু করে যেতে চাই, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে যারা আসবে তারা যেন একটি সুন্দর বাংলাদেশ পায়, তারা যেন মেধার মাধ্যমে তারা তাদের যৌক্তিক অধিকার ফিরে পায়, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিগামী মানুষ, সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধারা করতে পেরেছিলেন সম্পূর্ণভাবে। আমরা যখন চেয়েছিলাম, আমাদেরকে আসলে তখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে এটা আসলে বাতিল করার মাধ্যমে আমাদেরকে দমিয়ে দেওয়া হয়েছিল। আমরা এখন চাই কোনো পরীক্ষা, প্রথম শ্রেণী হোক, চতুর্থ শ্রেণী হোক, কোনো শ্রেণীতেই কোনো প্রকার কোটা, আমরা যেটা বলছি কোনো প্রকার কোটা বলতে যৌক্তিক কোটা ব্যতীত, যেমন ধরেন আমি একটু আগে বললাম যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা, তাদের অবশ্যই কোটা থাকতে হবে। এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি মনে করে যে তাদের কোটা প্রয়োজন, আমাদের দেশে একটা সাম্যাবস্থা বিরাজ করার জন্য, তাদের এগিয়ে নেওয়ার জন্য তাদের কোটা থাকতে হবে। এছাড়া কোনো প্রকার চাকরিতে, এটা প্রথম শ্রেণী হোক কিংবা চতুর্থ শ্রেণী, কোনো প্রকার চাকরিতে কোনো ধরনের কোটা থাকতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায়। এই বাংলাদেশে অন্যায় স্থান হবে না, ছাত্র সমাজ অন্যায় থাকতে দিবে না। প্রথমত আমরা আন্দোলন আমরা বেরোতেছিলাম, তখন পুলিশ আমাদের বলতেছে যে আপনারা এখানে ভিতরে 400 বা 500 আসেন, কিন্তু আমরা বাইরে 2000 পুলিশ আছে, আপনারা যে বেরোন আপনাদের উপর আমরা লাঠিচার্জ করতে এবং যে আপনাদের বাধা দেওয়ার জন্য আমরা যেগুলো আইনিভাবে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের কোনো হামলা, আমরা ভয়কে আমরা উপেক্ষা করে আমরা সবাই বের হয়ে পড়েছি। পুলিশ আমাদেরকে তাঁতিবাজার মোড়ে, গুলিস্তান 0 পয়েন্টে এবং আমাদেরকে মৎস্য ভবনের সামনে আমাদের পুলিশ বিভিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমরা শিক্ষার্থীরা পুলিশ বাধা অতিক্রম করে এখানে আমরা আন্দোলন এসে আপনার এখানে জড়ো হয়েছি। সর্বনিম্ন যতটুকু পারা যায় ততটুকু নিয়ে আসা কোটা। এবং আমি এইটুকু বলতে চাই সরকারকে, প্রশাসনকে, আমি মসজিদে ঘুমাইছিলাম, ফেসবুকে ঢুকছি, দেখতেছি কুমিল্লায় হামলা, তখন আমার হাত কাঁপতেছিল। আমি কিন্তু আজকে আমার টিউশনে প্রথম ইন্টারভিউ ছিল, আমি যাই নাই, আমার হাত কাঁপতেছিল। প্রশাসন আমাদেরকে হুঁশিয়ারি দেয়, কিন্তু আমার মা আমার সবসময় বাইরেও যাইতে দেয় না। কিন্তু আজকে আমি মাকে আল্লাহ আমার মাকে সাবধানে রেখো, আমি বাইরে হচ্ছি, দূরায় পুলিশের প্রত্যেকটা ব্লকেট আমরা বেগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছি, এবং আমাদেরকে হুঁশিয়ারি দেয় তোমাদেরকে লাঠিচার্জ করব, মামলা করব, জেলে পড়বো। ফক্টর অফিস থেকে আমাদেরকে বুঝাচ্ছে তো আমাদের ছাত্ররা, তোমরা আমাদের সন্তান তুললো, তোমরা বাইরে হই না। পুলিশ আমাদেরকে সাবধান করছে হামলা করবে। তো প্রশাসনকে এটাই জানাতে চাই যে হুমকি দিয়ে দবাই রেখে আমাদেরকে কোনোদিন দবাই রাখা যাবে না, এবং কুমিল্লা যে হামলা তার তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে সেটা জবাব চাই।